দেখ, তোরা আমাকে শ্রেষ্ঠ কবিতার উৎসর্গপত্র নিয়ে বলতে বলেছিস, কিন্তু আমি না এটো নিয়ে কিছু কথা বলি না। ওটা চন্দ্রিল লিখেছে, ওটা উৎপল বসু নিয়ে রণজিৎ গুহ লিখেছেন। ওটা একটা অবভিয়াসলি মাস্টারপিস, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। যাকে মাস্টারপিস মনে হয় না সেইটাকে মাস্টারপিস বুঝতে হবে। আমি শ্রেষ্ঠ কবিতারই ভূমিকা 1, ভূমিকা 2-এর পর অন্ধির গান, এই দিয়ে একটা ছোট্ট কবিতা, মালায়ামের ভাষায় যাকে বলে লিটল ডিটি, আমি সেইটা দিয়ে শুরু করছি। কবিতাটা পড়ছি, কবিতাটা পড়া কিন্তু বুঝতে হবে, বারবার পড়ব। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে গায়ে জল ঝরছে স্নানের শেষে, গামছা চ্যাপা জল পড়ছে তাদের সারে, উঠোনে ছিল কাপড় মেলা, তুলতে গিয়ে তাকিয়েছিলাম এক লহমা গ্রহণ লাগা সূর্যপানে। অন্ধ হলো দু চোখ আমার, কাঙাল কানি মাগির ভাগ্যে ছিল এসব লেখা, বাঁশবাগানে কে চলেছে চুপি সারে, চোর নাকি গো, নাকি আমার চোরাই নাগর, নাকি লাল পিঁপড়ে কালো পিঁপড়ে। এবার দেখ, এই কবিতাটার বৈশিষ্ট্য হলো গিয়ে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে 5 মাত্রাবৃত্ত যাচ্ছে, গায়ে ভাঙা পর্ব। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে গায়ে, আবার গায়ে জল ঝরছে স্নানের শেষে। এটা কি জল ঝরছে স্নানের শেষের যে অতি পর্ব আরম্ভ হলো? তাহলে একটা ভাঙা পর্ব আর অতি পর্ব কি ওভারল্যাপ করে যাচ্ছে। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে গায়ে জল ঝরছে স্নানের শেষে। গায়ে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু হবে না, পড়তে হবে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে গায়ে জল ঝরছে স্নানের শেষে, টেনে দিয়ে পড়তে হবে, গায়ে দুটোরই আছে। তারপর যেমন চলছে যেমন ছিল, তুলতে গিয়ে তাকিয়েছিলাম এক লহমা গ্রহণ লাগা সূর্যপানে, অন্ধ হলো দু চোখ আমার। সূর্যপানের পর কোনো কমা নেই, অন্ধ হলো দু চোখ আমার, তো ঠিক পাংচুয়েশনহীন হচ্ছে না? তাহলে সূর্যপানের মানেটাই, অর্থটাই পুরো বদলে যাচ্ছে। খুব অদ্ভুত লাগবে। সূর্যপানে মানে কি? গ্রহণ লাগা সূর্যপানে, সূর্য অভিমুখে আমি তাকিয়েছিলাম। এবার আর একটা মানে তুই ভাববার চেষ্টা কর। জ্যোৎস্না পান করে কোনো পাখির নাম শুনেছিস? কল্পকথিত চকর চকরি হলো গিয়ে জ্যোৎস্না পান করে। চকরি নামে সত্যি কোনো পাখি কিনা, পাখি বা মাছ আছে কিনা জানতে চাই, এরকম ধরনের লাইন উৎপলের কবিতায় আছে। আগুন আগুন। চকর নামে সত্যি কোনো পাখি বা মাছ রইল কিনা জানতে চাই, পাচে যাচ্ছে, অথবা স্বরবৃত্ত বলতে পারিস। তাহলে চকরের কথা উৎপলের মাথায় আছে। তাহলে জ্যোৎস্নাটাকে কি বলতে পারি? গ্রহণ লাগা চন্দ্রপানে আমি আনতে পারতাম, কিন্তু তাতে তো অন্ধ হয় না, জ্যোৎস্না তো স্নিগ্ধ করে। এবার তুই একটা কারো কথা ভাব যে রোদ্দুর পান করছে, তাহলে সূর্যটাকে আমি পান করলাম। এইবার দেখ, গ্রহণ লাগা সূর্যপানে অন্ধ হলো দু চোখ আমার। যে রোদ্দুর পান করবে, ওই যে সরস্বতী আসে, তার যে জ্যোতি যে পান করবে, সে তো অন্ধ হয়ে যাবে, অন্ধ হতে বাধ্য। আবার দেখ, কাঙাল কানি মাগির, তাহলে এই সূর্যপানে কি হলো?
অর্থটা বদলে গেল। এটা কিন্তু ডিসকন্টিনিউটি, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউটি একে বলবো। আবার কাঙালকানি মাগির ভাগ্যে ছিল, এভাবে কেউ পড়তে পারে। এবার তুই ভাব, কাঙালকানি মাগির থেমে গেল, ভাগ্যে ছিল এসব লেখা, মানে আমার ভাগ্যে ছিল বাঁশবাগান। বাঁশবাগানটা কোথায়? এই কলকাতা শহর, একটা গ্রাম্য শহর, চারপাশে বসে রয়েছে একটা কি বলবো ফ্লাই ফ্লাং অ্যাকাডেমিওক্রেসি ডিলিং ইন গ্রাভি বিজনেস। এই তো আমাদের, এটা একটা বাঁশবাগান এই কলকাতা শহরটা। ভাগ্যে ছিল এসব লেখা বাঁশবাগানে। আবার বাঁশবাগান এটাই পরের লাইনটার সঙ্গে ওভারল্যাপ করছে, ওখানে আন্ডারলাইন করতে হবে। বাঁশবাগানে কে চলেছে চুপি সারে, চোর নাকি গো আমার চোরাই নাগর, নাকি লাল পিঁপড়ে কালো পিঁপড়ে? তাহলে এই কলকাতা শহরে চুপি চুপি কে চলছে, চোর না চোরাই নাগর? যে নাগর মানে হলো গিয়ে যে নিষিদ্ধ প্রেম করছে। কবিতা লেখা তো একটা নিষিদ্ধ প্রেম। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে কি? কামড়ায় সুড়সুড়ি দেয়, চক্ষু অন্ধ হয়ে গেছে রোদ্দুর পান করে, আর গায়ে একটা আনন্দর অনুভূতি, আর একটা হলো গিয়ে অসম্ভব যন্ত্রণা। এই হলো কবিতা লেখা। পুরো কবিতাটা হলো অন্ধীর গান, একটা কবিতা লেখার অনুভূতি নিয়ে লেখা। এই রকম লেখা মালারমেতে আছে। মালারমের আমি এইখানে, এই যে মালারমে, মালারমের কতগুলো জায়গায় আছে। আমি পুরো জিনিসটা পড়ব না, আমার সময় বেরিয়ে যাবে। লিটল ডিটি, ওটাও যেমন লিটল ডিটি, এটাও লিটল ডিটি, মানে ছোট্ট কবিতা। কবিতাটা পুরো আমি পড়ব না, কারণ কবিতাটা ছোট্ট হয়ে তার চেয়েও ছোট্ট। সাম কাইন্ড অফ সলিচুড উইথ নো সোয়ান অ্যান্ড নো পায়ার, ফ্রম দ্য ভেইন পম্প টু হাই, ইয়োর নেকেড ব্লিস শুড প্লাম দ্য ওয়েভ দ্যাট ইউ বিকাম। আমি কিন্তু অনেকগুলো বাদ দিয়ে গেলাম। বাদ দিয়েও সিনট্যাকটিক কন্টিনিউটি থাকছে, যেমন এখানে কিন্তু সিনট্যাকটিক কন্টিনিউটি থাকছে, কিন্তু সম্পূর্ণভাবে অর্থটা কি মাঝখানে কি হলো ব্লাবা, কতগুলো ব্লাবলা। এইবার আমি উৎপলের একটা কবিতা আমি বের করছি, সেটা একই রকমভাবে ওভারল্যাপিং গিয়েছে। রাজকমলের স্মৃতির উদ্দেশ্যে। আমি কিন্তু পুরো কবিতাটা পড়ব না, কতগুলো এখানে প্যারাগ্রাফ নেই, কতগুলো প্যারাগ্রাফ ভাব। এক প্যারাগ্রাফ কি পড়ছি না, এটা সেটা নয়, হ্যাঁ এটাই সেটা। কাঠুরেদের মতো মনে হয় আমারও প্রতিশ্রুতি ছিল, বন্য ও আরণ্য সম্পদ হেলায় অগ্রাহ্য করে আমি শহরে এসে বুঝেছিলাম। এখানে কি হলো, ফার্স্ট লাইনটা দেখ। কাঠুরেদের মনে হয় আমার প্রতিশ্রুতি ছিল বন্য ও আরণ্য সম্পদ, একটা পুরো বাক্য হতে পারে, অথবা কোনো একটা বাক্য যাচ্ছে ইনকমপ্লিট বাক্য। বন্য আরণ্য সম্পদ হেলায় অগ্রাহ্য করে আমি শহরে এসে বুঝেছিলাম আমার প্রতিশ্রুতি ছিল নিতান্তই নাগরিক।
তাহলে আগের যে কথাগুলো পুরো ডিসকন্টিনিউটি করে আর একটা কবিতায় চলে গেল। এই জিনিসটা কিন্তু ওই আমাদের বৃদ্ধ প্রপিতামহ শেক্সপিয়ারে আছে। ওর দ্য টেমিং অব দ্য শ্রু, তার নাটকের প্রথমে আরম্ভ হলো গিয়ে একজন পাগল শুরিখানায় গিয়ে মাতাল হয়ে এসছে, লর্ডের বাড়িতে আশ্রয় নিয়েছে, কতগুলো লোককে, একটা মানুষকে তার বউ সাজিয়ে দিয়েছে, পুরুষকে। এইবার তাকে বলছে তোমারই পাগল হয়ে গিয়েছিলে, তুমি আসলে লর্ড। যা চাকর বাকর সবাই এসে লর্ডের মতন ব্যবহার করছে। এইবার দৃশ্যর পরেই শুরু হলো গিয়ে টেমিং অব দ্য শ্রু নাটক, সম্পূর্ণ আলাদা। তাহলে ফিল্মে কিন্তু কোনো নাটকে কেউ কোনো দিন এরকম করনি যে একটা বাক্য আমি আরম্ভ করতে করতে আমি শিফট করে গেলাম সম্পূর্ণ অন্যরকম বাক্যে। এইটা হলো গিয়ে উৎপলদার এ কন্টিনিউয়াস ডিসকন্টিনিউটি। কন্টিনিউটি কিন্তু আছে। এইবার আমি পড়ছি কবিতাটায় 3টে প্যারাগ্রাফ ধরে, যখন থামবো একটা প্যারাগ্রাফ হবে। কাঠুরেদের মতো মনে হয় আমারও প্রতিশ্রুতি ছিল, বন্য ও আর অন্য সম্পদ হেলায় অগ্রাহ্য করে আমি শহরে এসে বুঝেছিলাম আমার প্রতিশ্রুতি ছিল নিতান্তই নাগরিক। অর্থাৎ আমি রাজকমলকে লিখেছিলাম ভবিষ্যতে দেখা হবে, তখন দুজনে মদ মুখে রেখে কথা বলবো কাকে বলে মদ। তখন কবিতা সামনে রেখে কথা বলবো স্বপ্ন কাকে বলে, অথবা কিছুই ঘটবে না সেদিন। আমার মনে পড়ল এই কটি লাইন, দ্বিতীয় প্যারাগ্রাফ। আমাকে অতঃপর আরও বহুদিন সূর্য নিশীথ মেরু প্রদেশের হিম সয়ে যেতে হবে। আমাকে আমার নিজ শরীরের সৎকারে কিছু জমা দিতে হবে। তৃতীয় প্যারাগ্রাফ। পঞ্চম প্যারাগ্রাফ। তখন শীতকাল, বহুদিন আগে উড়ে এসেছিল শীতের হাঁস কুরুক্ষেত্রে, যেখানে ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন, এবং হিমালয় থেকে গঙ্গা দেবী তার সন্তানের তত্ত্বাবধানের জন্য পাঠিয়ে দিয়েছেন একদল সাদা হাঁস। তখন শীতকাল, ভূমিতে অর্জুন নিক্ষেপ করছেন তীর, এবং সেখান থেকে উঠে আসছে জল, আর আকাশে উড়ে আসছে শীতের প্রথম সাদা হাঁস। তখন মাঝখানে কি 1, 3, 5 বললাম, এদের মধ্যে কন্টিনিউটি। 2, 4 ব্লা ব্লা, যা ইচ্ছে বসিয়ে দিতে পারিস। এই লাইনগুলো যদি আমি পরপর রাখি, কি একটা হাই পিচে একটা মেলো ড্রামাটিক জিনিস এফেক্ট হবে। এবার এফেক্টটাকে নষ্ট করে দিচ্ছি উপর, তারপর আমি ব্লা ব্লা, ওই লাইনগুলোর বদলে অন্য লাইনও লিখতে, সিনট্যাকটিক একটা কন্টিনিউটি, আপাত অর্থগত কন্টিনিউটি থাকলেই হলো। উৎপল যা লিখেছে তার দরকার নেই। কবিতা কিন্তু এইটাই। এবার লক্ষ্য কর শেষটায় কিভাবে ওর মাত্রা, এবং ভূমিতে অর্জুন নিক্ষেপ করছেন তীর, এবং সেখান থেকে উঠে আসছে জল, আর এই লাইনটাকে দেখ, আকাশে উড়ে আসছে শীতের প্রথম সাদা হাঁস
তখন। তাহলে আকাশে আমি কাটলাম, উড়ে আসছে 2 2 4 মাত্রা, শীতের প্রথম 6 মাত্রা, সাদা হাঁস, তখন। আকাশে আর তখন এই যে 3 3 থাকছে, এর মধ্যে কিন্তু প্রথমে আর শেষে ফাঁক থাকছে। একটা কবিতা লিখতে গিয়ে একটা পুরনো ধারণা আছে যে বিজোড়ের পর বিজোড় দিতে হবে, জোড়ের পর জোর দিতে হবে। কিচ্ছু নয়, পুরো বাক্যটা জুড়ে মাত্রা তৈরি হয়। মাত্রা ওইভাবে বিজোড়ের পর বিজোড়, এমনকি অকালে বা এই সমস্ত জায়গায় যখন মধুসূদন লিখেছিলেন কমা দিয়েছিলেন, তারপর কিন্তু বিজোড়ই ছিল, তাতেই রবীন্দ্রনাথ আপত্তি করেছেন। একটা বিজোড় প্রথমের আমার পংক্তির, আর একটা বিজোড় 3 মাত্রার শেষে, এ তো কেউ লেখেনি। এবার আমার বন্ধু রাঘব বন্দ্যোপাধ্যায় অনেক গদ্য পড়েছে, তার কাছে জানতে ইচ্ছে করে কেউ কি গদ্য লিখেছে যেখানে তখন দিয়ে বাক্যটা শেষ হচ্ছে? আকাশে উড়ে আসছে শীতের প্রথম সাদা হাঁস, তখন। এই যে তখন দিয়ে বাক্য শেষ, এবং দিয়ে বাক্য শেষ হতে পারে, কিংবা দিয়ে হতে পারে, যদিও দিয়ে হতে পারে, কি করে বাক্য লিখতে হয় উৎপলদা শিখিয়েছেন। বাকিগুলো আমার পড়ার কোনো মানে নেই। এবার তোরা একটা কবিতা বলেছিলি, রাক্ষস কবিতা, না? রাক্ষসটা বলতে, এই কবিতাটা শ্রেষ্ঠ কবিতায় 2 নম্বরে রেখেছে। একটা আপাত স্টান্ট আছে, কিন্তু সব কিচ্ছু নয়। সেদিন সুরেন ব্যানার্জি রোডে নির্জনতার সঙ্গে দেখা হলো। তাকে বলি, এই তো তোমারই ঠিকানা লেখা চিঠি, ডাকে দেব, তুমি মন পড়া জানো নাকি, এলে কোন ট্রেনে? আসলে ও নির্জনতা নয়, ফুটপাথে কেনা শান্ত নতুন চিরুনি, দাঁতে এক স্ত্রীলোকের দীর্ঘ কালো চুল লেগে আছে। কবিতাটার নাম কি? রাক্ষস। নির্জনতার সঙ্গে দেখা হলো। কিভাবে নির্জনতার সঙ্গে দেখা হলো? সুরেন ব্যানার্জি রোডে তো ভীষণ ভিড় হয়, নির্জনা তো কোনো মেয়ে নয়। তাহলে নির্জনতার সঙ্গে দেখা হলো, নির্জনতা সে পাচ্ছে। এইবার কি হয়েছে, তার হয়তো পুরনো এক প্রেমিকা ছিল, যার সঙ্গে ঘুরেছে কলকাতা শহরে, একটুখানি নির্জনতা খুঁজেছে। কোথাও তোকে নির্জনতা দেবে না, একটু প্রেম করবি, কোথাও নির্জনতা দেবে না। আসলে ও নির্জনতা নয়, কারণ সুরেন ব্যানার্জি রোডে তো নির্জনতা থাকে না। ফুটপাতে কেনা শান্ত নতুন চিরুনি, দাঁতে এক স্ত্রীলোকের দীর্ঘ কালো চুল লেগে আছে। তাহলে এই যে দীর্ঘ কালো চুলটা দেখে ওস্তাদের মনে পড়ছে তার পুরনো প্রেমিকার কথা। এইবার কি নির্জনতার সঙ্গে দেখা হলো কি? আসলেও নির্জনতা নয়, কন্ট্রাডিক্টরি বলছে, আসলে নির্জনতার সঙ্গেই দেখা হলো। তুই একটা ফিল্ম শর্ট ভাব, চারপাশে ট্রাম বাস সমস্ত যাচ্ছে, মানুষগুলো যাচ্ছে, সাউন্ডটা অফ, ওর কানে কোনো শব্দ যাচ্ছে না, ওর মাথায় চলে গিয়েছে
সেই পুরনো সেই মেয়েটার কথা, নির্জনতার সঙ্গেই দেখা হলো। তাহলে নির্জনতার সঙ্গে দেখা হলো, আসলেও নির্জনতা নয় বলল, কিন্তু এই কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দুটোই ট্রু। আসলেও নির্জনতা, বহু মানুষের মধ্যে একটা মানুষ নির্জন হয়ে যেতে পারে। রাক্ষস কেন নাম? রাক্ষস সভ্যতা আমাদের সব কিছু কেড়ে নিচ্ছে, সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। এইবার আমি এরই আর একটা কবিতা বলবো, এইটা দিয়েই আমি শেষ করব। কেমন? এটা হলো গিয়ে স্পেকট্রাল কবিতা। স্পেকট্রালিটি কাকে বলে সেইটা একটু তত্ত্ব করে আমাকে প্রথম বোঝাতে হবে। ডেরিদা স্পেক্টার্স অফ মার্কস লিখেছিল। স্পেক্টার্স অফ মার্কস মানেটা কি? স্পেকট্রালিটি, ডেরিদার কনসেপ্ট। সেখানে হলো গিয়ে আমি প্রথমে ডিকনস্ট্রাকশন করি। ডিকনস্ট্রাকশন কি? ডিফার আর ডেফার করা, কোনো একটা টেক্সটের মিনিংটা ডেফার করছে, তার ফলে সাপ্লিমেন্ট করতে পারি, একটা এক্সেস মিনিং থাকে। একটা জায়গায় গিয়ে থমকে যাই, একটা আনক্যানি একটা সিচুয়েশন, খুব ছোট্ট করে বললে সেইটা হলো গিয়ে স্পেকট্রালিটি। এইটা হলো গিয়ে এই যে চারপাশে এত আয়োজন, যুদ্ধ, এতগুলো অ্যাটম বোম, তো বহু পৃথিবী ধ্বংস করা যায়, এই আয়োজন কেন? মার্কসের স্পেক্টারটা, কিন্তু তার ডিসকোর্সে জায়গা নেই, তার দেখা পাচ্ছে। এইখানেই ডেরিদা কিন্তু লাকার সঙ্গে সারা জীবন তর্ক করে হেরে গেলেন। আসলে লাকার রিয়াল হলো গিয়ে ইমাজিনারি, সিম্বলিক হলো গিয়ে ল্যাঙ্গুয়েজের জগৎ, ইমাজিনারি হলো গিয়ে ইমাজিনেশন আর ইমেজের জগৎ, আর ইমাজিনারি থেকে সিম্বলিকে যাকে জায়গা দেয় না সে হলো গিয়ে রিয়ালে জায়গা পায়। সেই রিয়ালটা ইন্টারপ্রেট করে মিডিয়েটেড হয়ে ইমাজিনারির মধ্য দিয়ে সিম্বলিকে আসে, যেটা হলো গিয়ে হ্যালুসিনেশন। সব কিছু হলো গিয়ে একটা ক্রাস্টেশন কমপ্লেক্স, আমার সিম্বলিকে আসেনি পেশেন্টের, সে হলো গিয়ে ফিরে এলো তার মধ্য দিয়ে। কিন্তু কখনো যদি রিয়েলে একটা গর্ত হয় কোনো কারণে, যা নিয়ে মর্নিং হয়নি, কিছু হয়নি, সেখান থেকে কি গর্ত থেকে আনমিডিয়েটেড যদি কেউ নেমে আসে সিম্বলিকে, তখন তাকে প্লেস করতে পারছি না। সে যখন কথা বলে না তাকে বলি থিং। রাক্ষস যে কবিতাটায় আমি পেয়েছি সেটা হলো গিয়ে থিং, ওই স্ত্রীলোকের দীর্ঘ চুলটা, ওটা হলো থিং। ওটা আছে আবার নেই, ওটা রিয়াল থেকে হঠাৎ সিম্বলিকে নেমে এসছে। যেটা রাক্ষস সভ্যতা, এটা কেন হয়? কারণ আমাকে একটা প্রাইমাল রিপ্রেশন থাকে ইমাজিনারিতে, আমাকে সিম্বলিকে ঢুকতেই দেয় না, যেটা ডিসকোর্সের জগৎ। এইবার পুরো ভুলটা হলো গিয়ে আর একটা ডেরিদার ভুল, সেটা হলো কি হ্যামলেটের রিডিংটাই সম্পূর্ণ ট্র্যাডিশনাল করেছেন, গোস্ট। এই রিডিংটা করেছেন যে হ্যামলেটের বাবার ভূতের সঙ্গে দেখা। কেমন? হ্যামলেটের বাবার ভূত কি? এইটা কারো লেখা আছে স্পষ্ট ভাষায়, একজন লিখে গিয়েছেন, তার নাম জয়েস। জয়েসের ইউলিসিসে
স্টিফেন লাইব্রেরি এপিসোডে বোঝাচ্ছি। হ্যামলেট হলো গিয়ে কিং অ্যান্ড নো কিং। কিং অ্যান্ড নো কিং কেন? হ্যামলেট রাজার ছেলে, রাজার ছেলে সে সব সময় রাজা হবে, তাহলে কাকা কেন রাজা হবে? শেক্সপিয়ারের রিচার্ড থ্রিতে আছে, বড় ভাই রাজা মরে গেল, দ্বিতীয় ভাইকে মেরে ফেলেছে, তৃতীয় ভাই রিচার্ড থ্রি নাটক রাজা হবে, কিন্তু তার মাইনর ছেলে আছে। তখন রিচার্ড থ্রি প্রোটেক্টর হতে পারে, ওকে বলছে টাওয়ারে পাঠাবে, মেরে ফেলবে। টাওয়ারটা হলো কি আসলে যেখানে মেরে ফেলে, বাচ্চা ছেলেটা বলছে ওখানে ভূত থাকে, ওর কাকা ওখানে ভূত হয়ে আছে। এডওয়ার্ড মার্লোর নাটক, এডওয়ার্ড টু, দুজনই 1564 জন্মেছিল। এডওয়ার্ড টুকে মেরে ফেললো, এডওয়ার্ড থ্রি তখন মাইনার, একজন লর্ড প্রোটেক্টর হবে, সে তখন রাজা হবে। তাহলে অ্যাডাল্ট যদি হয়, হ্যামলেটের রাজা হওয়ার কথা, কিন্তু হ্যামলেট রাজা হলো না। কিং অ্যান্ড নো কিং একসঙ্গে, তাহলে হ্যামলেট হলো গিয়ে স্পেকট্রালিটি। এই অর্থে ডেরিদা বলেন প্রেজেন্স অফ অ্যান অ্যাবসেন্স, দিস ইজ প্রেজেন্স অ্যাবসেন্স, প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট। যেমন উৎপলদা কিন্তু আসলে প্রেত, আছেন কিন্তু নেই, উৎপলদার কবিতা থাকবে না। এই মানুষটা যে তোদের সঙ্গে কথা বলছে, সে কিন্তু প্রেত। 90-এর দশকে রমরমা করে সে ছিল, তারপর তাকে মেরে ফেলা হয় 2006 সালে। কুত্তার মতন লোকজন ঝাঁপিয়ে পড়ে, সমস্ত নাগরিকের অভিভাবক, সমাজের অভিভাবক। তারপর থেকে এই প্রথম কথা বলছে, সে কোনো লেখা ছাপে না। এইবার সেই স্পেকট্রালিটি বারবার এসছে। সেই স্পেকট্রালিটি কিভাবে এসছে? না তুমি বিবাহিত নাকি আনুষ্ঠানিক, এই প্রশ্ন করেছিল প্রেত। আমি বরাবর রাস্তার উপরে হেঁটে দেখেছিলাম, পথ শেষ হয়ে যায় গাছের বিচূর্ণ রঙিন জালে, যেখানে সমাধি আর প্রসূতির হাসি আর রক্তমাখা প্রেত, তার ভয়াবহ প্রশ্ন ও বিচার। এখানে দেখ, সমাধি, প্রসূতির হাসি, রক্তমাখা প্রেত, এ তিনটে হলো গিয়ে কি আলাদা আলাদা, ভিন্ন। সমাধি আর প্রসূতি উল্টো। এই জিনিসটা যখন হয় তখন মিনিংটা ওপেন হয়ে যায়, তাকে বলে কনডেনসেশন। লাকানিয়ে যারা বলে সম্পূর্ণ ভুল লেখে, কতগুলো শব্দ ধর একই ধরনের মানে আছে, আমি পাশাপাশি কি লিখতে পারি, যেমন টি.এস. এলিয়টের কবিতা, সুইট Thames run softly till I end my song. The river bears no empty bottle. Sandwich papers, silk handkerchiefs, cardboard boxes, cigarette ends. এটা কি পুরো ডেসক্রিপটিভ, এখানে কোনো কিচ্ছু হচ্ছে না। ডিকেন্সের যেমন লাইন আছে, ডেভিড কোপারফিল্ডে, উইকস মান্থস সিজনস পাস অ্যালং। টাইম পাসেস অ্যালং না বলে টাইমের ইউনিটটাকে ভেঙে দিচ্ছে। রণজিৎ দাস এইভাবে অনেক কবিতা লিখেছে এবং খুব কম্প্যাক্ট গদ্যতে লিখেছে। এটাকে মেটোনিম বলে যখন একই ধরনের মানে হয়, সেটা হলো গিয়ে ওয়াল্ট হুইটম্যানের কবিতায় আছে। ওয়াল্ট হুইটম্যান 1819 সালে জন্ম। এইবার ওয়াল্ট হুইটম্যান একটা
কবিতা লিখেছিলেন ইউরোপ 72nd and 73rd day of these years or state of these years. তাতে একটা রেভলিউশন হয়ে গেছে, তারপরে দৃশ্য বর্ণনা করছেন। ইচ কামস ইন স্টেট উইথ ইটস ট্রেন, hangman, priest and tax gatherer, soldier, lawyer, jailer and sycophant. পুরো জিনিসটা কি পাওয়ারেরই কে একটা সিম্বলাইজ করছে। একে লাকা বলেছেন হলো গিয়ে মেটোনিম, কিন্তু ভিন্নমুখী সাররিয়ালিস্টের অ্যান্ড্রে বেটানের যে ম্যানিফেস্টো বলেছি স্বপ্নর ভাষা বলে, স্বপ্নর ভাষা কিন্তু মেটোনিমে নয়, স্বপ্নর ভাষা হয় কনডেনসেশনে, যেটা ফ্রয়েড বলেছিলেন। কনডেনসেশনকে মেটোনিমে নামিয়ে আনা লাকা নিয়ে যারা এক্সপার্ট আলোচনা করেছে, এর একটা ভয়ঙ্কর রকমের ভুল, এবং তার থেকে হয় প্রেজেন্স অ্যাবসেন্সটা। হ্যামলেট সেই প্রেজেন্ট অ্যাবসেন্ট। এইবার আমি শেষ করছি এই কবিতাটা দিয়ে। ওই যেখানে রাক্ষস কবিতা পড়লাম সেই কবিতার শীত কাতর ঘুমের ভিতর গভীরতর শীতের ঘুম আছে। আমি কবিতাটা যে অর্ডারে আছে সেভাবে বলছি না, অর্থর জন্য মাঝখান থেকে আরম্ভ করছি। জাগো ভিজে চুল হারানো বালক, দূর বাংলার কাশবনে ভিড়েছে নির্জন নৌকা। আমরা সমুদ্র যাত্রী, তোমাদের কেউ নই, কারো আত্মীয় নই। তাম্রলিপ্তি থেকে এভাবেই চলে যেতে হয় প্রবাসে ও জীবন মরণে। সোনার মালিকা ছুঁয়ে ওরা বলেছিল জল দাও, তোমাদের বাদার জল দাও, পাক ও পুকুর থেকে তুলে এনে শান্তি দাও। ভিজে চুল হারানো বালক মানে কি, রোদ্দুরে রোদ্দুরে ছুটে তার চুলটা ভিজে যেতে পারে, অথবা তার চুলই নেই, পিতৃহীন মুন্ডিত মস্তক একটি ছেলে। এইবার লক্ষ্য কর, দূর বাংলার কাশবনে ভিড়েছে নির্জন নৌকা। নৌকাটা তো নির্জন, কেউ নেই তো, তাহলে কে ডায়লগটা কে দিচ্ছে? আমরা সমুদ্র যাত্রী, তোমাদের কেউ নই, কারো আত্মীয় নই। এই যে দূর বাংলার কাশবনে ভিড়েছে নির্জন নৌকো, এটার বৈশিষ্ট্য কি? দূর বাংলা ছমাত্রা হচ্ছে না তো। এইবার দীর্ঘকার সংস্কৃত ছিল হলো গিয়ে কে বলে গুরুস্বর, ও গুরুস্বর। মন্দাক্রান্তা ছন্দ যখন রবীন্দ্রনাথ বা বুদ্ধদেব বসু বা শঙ্খ ঘোষ ভেবেছেন, তখন এই গুরুকে দুমাত্রা করেছেন। আমি দূরটাকে টেনে পড়ি, দূর বাংলার কাশবনে ভিড়েছে নির্জন নৌকো, তাহলে তিনটে মাত্রা পেয়ে যাচ্ছে। আবার তোমাদের কেউ নই, কারো আত্মীয় নই, কারোটাকে টেনে দিলাম, তাহলে তিনটে মাত্রা পেয়েছে। এই ছাপার ভুলটা আমার ভীষণ খারাপ লাগে, বারবার ছাপার ভুল আছে। সেটা হলো গিয়ে কবিতা সংগ্রহ উৎপল কুমার বসু। এখানে লেখা আছে কারোর আত্মীয় নই, কারোর আত্মীয় নই, এতে হয় না, কারণ রটাকে আ শুষে নেবে, পাঁচ মাত্রাই হবে। এদিকে আমি কারো এই যে টানাটা এটা করতে পারছি না, তাহলে এটা হচ্ছে না।
তাহলে ওই নৌকোয় কারা আছে যারা সমুদ্র যাত্রা করেছিল, আনচার্টার্ড ওয়াটারে, ভিন্ন পথে চলে গিয়েছিল, তারা প্রেত হয়ে ফিরে আসছে। এইবার এই প্রেতেরা একবার একবার করে স্টেজে আসছে, ডায়ালগ দিয়ে স্টেজের পেছনে দাঁড়াচ্ছে। সিনটাকে ভাব। একটা প্রেত বলছে, জাগো, ঢেউ এসে নাড়া দেয় বটের শিকড়ে, জল স্পর্শে আছে নদী তীর, জাগো, ফু দিয়ে ওড়ানো ধুলো বই থেকে, হাতের ঝাড়ন নুয়ে আছে সাম্প্রতিক হৃদয় হেলানো দেখে হেসে বলছে, তুমি নাকি এসেছে তো। প্রেত চলে গেল, আর একটা প্রেত এলো। জাগো, বিধুর দেহাতি গানে, চৌকিদার লাঠি দিয়ে ভাঙছে আঁধার, রাত শেষ হলো। শীষ কান পেতে শুনছে কুকুর, খাড়া কান আরো এক অতি জাগতিক, ঘূর্ণিম লাটিমে শোনে পৃথিবী ঘোরার শব্দ, তারই কক্ষপথ। স্টেজের বাইরে চলে গিয়ে ওই প্রেত দাঁড়ালো। আর একটা প্রেত আসছে, জাগো ছাতারে পাখির নীড়ে, হে অবরোহিতেশ্বর, তুমি উঠেছ অনেক ডাল থেকে ডালে। এইটা আমার বুকের ভেতর লাগে। 90-এর দশকে দেরিদা বলে এক ভদ্রলোক এসেছিল, আমি রবীন্দ্রসদন মাত করে দিয়েছিলাম, কলকাতার এক বিশিষ্ট নাগরিক হয়ে গেলাম। তখন আমার লেখা পোস্ট মডার্নিজম সব কিছু নিয়ে 90-এর দশকে বিশিষ্ট নাগরিক। এইবার বিশিষ্ট নাগরিককে একটা বিশেষভাবে চলতে হবে, সুতরাং তাকে মারো। তাহলে তুমি তো অনেক উঠেছ, তুমি উঠেছ অনেক ডাল থেকে ডালে। এইবার ঝাঁটটি আসবে, মানলোকে খুন করে ফেলেছিল। তখন 1492 সালে প্রথম শেক্সপিয়ারের নাটক স্টেজড হয়, মারলো সমস্ত রমরম করে নাটকগুলো চলছে। 89 সালে একটা ফলস মামলা হয়, 93 সালে খুন করে ফেলে। উঠেছ অনেক, তাহলে মেরে ফেলবে। জাগো ছাতারে পাখির নীড়ে, হে অবরোহিতেশ্বর, তুমি উঠেছ অনেক ডাল থেকে ডালে, হাতে গুঁড়ো হলো ডিম, তুমি কেমন বট হে সখা ডিম চোর। কেমন বট, তুমি আমার ডিমগুলো, আমি যা লিখেছি সব না চুরি হয়ে গেল। আমি পুরোনো দিনের, আমি টুমরোস রাইটার ছিলাম, 90-এর দশকে 80-র দশকে লিখে গিয়েছি। সেগুলো 20 বছর বাদে ব্যবসার জিনিস হলো, সেগুলো চুরি হলো। তুমি কেমন বটে সখা ডিম চোর, তুমি আমার ডিমগুলো চুরি করে নিলে, আমাকে মেরে ফেললে। জাগো, আবার আরেকটি প্রেত, জাগো ভিজে চুল হারানো বালক, দূর বাংলার কাশবনে ভিড়েছে নির্জন নৌকা, আমরা সমুদ্র যাত্রী, তোমাদের কেউ নই, কারো আত্মীয় নই, তাম্রলিপ্তি থেকে এভাবেই চলে যেতে হয় প্রবাসে ও জীবন মরণে। সোনার মালিকা ছুঁয়ে ওরা বলেছিল, জল দাও, তোমাদের বাদার জল দাও, পাঁক ও পুকুর থেকে তুলে এনে শান্তি দাও। জাগো, দম্পতির কাজে লাগা নতুন রান্নার লোক, আরেকটি প্রেত বলছে।
অতি বেগুনি রৌদ্ররশ্মি ছুঁয়ে আছে কাঁসার বাসন, বারান্দায় পড়ে আছে মই। ওরা এখনো শোয়ার ঘরে, বাতাসে উঠছে মেঘলা পর্দা। এ তো কালকের কাগজ। দিস ইজ মাস্টারপিস। জাম্প কাট একে বলে। কোনো কন্টিনিউটি নেই। জাম্প কাট হলো গিয়ে যখন পরম্পরাটাকে আমি ভেঙে দিচ্ছি। একটা হলো সিনেমায় থাকে ইমাজিনারি লাইন। এটা অশোক বিশ্বনাথন ভুল বলেছিল যে অপু লাইনের ওপারে চলে গেল। যদি সেটা নাও দেখানো হতো তাহলেও জাম্প কাট হতো না, ওটা ইমাজিনারি লাইনের ভাগ। অপু আর দুর্গে একদিকে ছিল, অন্যদিকে গেছিল। এইবার যদি একটা দীর্ঘ কন্টিনিউটিকে আমি ভেঙে দিই, আসলে কি ব্যাপারটা কি হয়েছে, দম্পতি যে কাজে লাগা নতুন লোক তাকে উৎপল বলেছে কাগজটা নিয়ে এসো, আর ও কাগজটা যেটা এনেছে এ তো কালকের কাগজ বলছে। একটা লম্বা যদি ডিসকন্টিনিউটি হয় সেটা জাম্প কাটের এফেক্ট হয়, তাহলে জাম্প কাট হয়ে গেল, তো কালকের কাগজ। এগুলো তো মাস্টারপিস। তারপর আর একটি প্রেত আসছে, জাগো রানা কমলা লেবুর বীজ প্রতাপের মতো। এখানে লক্ষ্য কর মাস্টার পিসটা কি উৎপলের কাজের। রানা প্রতাপ আমরা বলি তো, কমলা লেবুকে রানা করলো, রানা শব্দটা রাঙার কাছে। তাহলে এই যে ফাঁকটা করে এফেক্টটা তৈরি করলো, জাগো রানা কমলা লেবুর বীজ প্রতাপের মতো, খাকি পোশাকের ভাজে উলমোহরের তাপে, কবে জানবে নিশ্চয়তা। এবার দেখ, খাকি পোশাকের ভাজে উলমোহরের তাপে, প্রতাপের সঙ্গেও যেতে পারে, আবার খাকি পোশাক পরে আমরা তো সব সোলজারের মতনই হেঁটে বেড়াচ্ছি, আমাদেরও বলতে পারে। তাহলে এটা কি ওভারল্যাপিং হয়ে গেল। খাকি পোশাকের ভাজে উলমোহরের তাপে, কবে জানবে নিশ্চয়তা। সঠিক ঠিকানা লেখার আগে পিনকোড, কবে জানবে রোগে শোকে প্রজন্মে ও সন্তান বিয়োগে। শালপাতা মাংস নিয়ে আমিও এসেছি, আরও 10 জন, ভীরু সামাজিক রসেরই নাগর যেন। যারা উৎপলদাকে না জীবন নিয়ে গালাগালি দেয়, ভুলে যায় যে একজন ভীরু সামাজিক রসের নাগরিক। সে একজন মানুষ, তার কতগুলো কষ্ট দুঃখ থাকতে পারে। এইবার সমস্বরে সমস্ত প্রেত বলছে, আমরা সমুদ্র যাত্রী, তোমাদের কেউ নই, কারো আত্মীয় নই। তাম্রলিপ্তি থেকে এভাবেই চলে যেতে হয় প্রবাসে ও জীবন মরণে।